এই তৃণমূল দলের যারা এখন বিরোধী দলনেতাকে নিয়ে বিধানসভার মধ্যে রয়েছেন তাদের মধ্যে অনেক সংখ্যালঘু নেতৃত্ব রয়েছেন যারা চান যে সংখ্যালঘুদের উন্নতি হোক। তারা কি যোগাযোগ করেছে আপনার সাথে আপনার দলে যোগদান করার জন্য? যারা নিজেদেরই উন্নতি করতে পারে না তারা আবার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতি নিয়ে কি ভাববে? 2 নম্বরই লোক যারা নিজেদের সেলফ ইন্টারেস্টে চলে তাদের মতো লোককে আমি কোনো অ্যাপ্রোচই করব না। মানে হুমায়ুন দা যোগাযোগ করেছিল ভেতরে ভেতরে? বললাম তো এসব লোক আপনি তো হাসছেন, মানে বলেই দিচ্ছেন। এসব লোকদের নিয়ে যত কথা কম বলা যায়। জ্যোতিষী বলা যেত, রাজনৈতিক জ্যোতিষী যারা তাদের মধ্যে একজনকে হুমায়ুন কবির বলা যেতে পারে। 6 মাস অপেক্ষা করুন না, তৃণমূল বলে কি বস্তু এটা আর থাকবে না। হুমায়ুন কবির কি মুর্শিদাবাদের বাঘ? মানে হুমায়ুন কবির 2023 সালে মুখ খুলেছিলেন, এখন দেখতে পাচ্ছি দল শেষ হয়ে যাচ্ছে বলে ভয়ে, এতদিন যাদের ভয় ছিল তারা মুখ খুলছেন এখন। দেখুন, আজকের দিনে যারা মুখ খুলছে তাদের এই মুখ খোলাটা অত্যন্ত মূর্খামি। এনারা 2 বছরে 3 বছরে কেন বলেন? 2022 সালে এনসিপিআই বলে একটা স্বাধীন দল ছিল রাজ্যে, সেখানে দেখা গেল রাতারাতি 20 জন সাংসদ একদম ট্রান্সফার হয়ে চলে এলেন। এই দলের কোনো অস্তিত্ব আছে? আগে যোগাযোগ করা হয়েছে 2022-এ যখন পার্টিটা খুললেন, তখন অন্যান্য দল থেকে এনডিএর সাথে ছিলাম, পরবর্তীতে এনডিএর সাথে ছিলাম। বকলমেরা বিজেপির তাবেদারি করবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, এর সঙ্গে আমি রিয়া। এই মুহূর্তে যিনি বসে রয়েছেন তিনি খেলাধুলোর সাথে সম্প্রতি যোগদান করেছেন এবং তার খেলাধুলো ভালো লাগতো, মেসিকে তিনি পছন্দ করেন এবং অপরদিকে তিনি রাজনৈতিক দিক থেকে বলা যেতে পারে যারা জ্যোতিষী বলা যেত, রাজনৈতিক জ্যোতিষী যারা তাদের মধ্যে একজনকে হুমায়ুন কবির বলা যেতে পারে। হুমায়ুন দা, বেঙ্গল লিবার্টিতে স্বাগত। আমার প্রথম সরাসরি যে প্রশ্ন, আমি রাজনৈতিক একটা প্রশ্ন দিয়েই ঢুকছি, সেটা হলো আপনি কি মানে রাজনৈতিক জ্যোতিষী যাদেরকে বলা হয়, আপনি কি রাজনৈতিক জ্যোতিষী? না না, এসব জ্যোতিষী আমি নই। সাধারণ মানুষের পালস কিছুটা বুঝতে পারি, তাদের সাথে মেলামেশা করি। সেই সম্বন্ধে আমি যেসব প্রেডিকশন করি বা যে সমস্ত ভবিষ্যৎবাণী করি বা আগামী দিনে কি হতে যাচ্ছে যেটা বলি, প্রায় 98% মিলে যায়। তাহলে এই অবস্থা, মানে বলেছিলেন তৃণমূল দলটা শেষ হয়ে যাবে, ভোটের আগে দল নতুন গঠন করলেন, 2টো জায়গা থেকে আপনি জয়ী হলেন এবং আপনার সেই প্রিডিকশন একদম অক্ষরে অক্ষরে মিলে গেল, শেষের পথে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? কারণ আমি এটা 2 বছর আগে থেকেই বুঝতে পেরেছিলাম। সর্বোচ্চ নেত্রীকে আমি অনেকবার বলেছিলাম যে আপনি দলের রাস আপনার হাতে রাখুন। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যে ক্ষমতা হস্তান্তর করেছেন, আপনি পুলিশ মন্ত্রী, একটা পুলিশের আইসি পোস্টিং করতে গেলে সেখানে যে ধরনের লেনদেন হচ্ছে, বা একটা পঞ্চায়েতের টিকিট দিতে গেলে যেভাবে পয়সা ছাড়া টিকিট ডিস্ট্রিবিউট হয় না, ফর্ম বি যেটাকে লোগো বলে, সেই লোগো পয়সা দিয়ে বিক্রি হয়, সেই পার্টির ভবিষ্যৎ কি হতে পারে সেটা আমরা 2023 সাল থেকেই আমি ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে অনেক অভিযোগ করেছিলাম, কনস্ট্রাকটিভ ওয়েতে অনেক। আচ্ছা, হুমায়ুন কবির কি মুর্শিদাবাদের বাঘ? মানে হুমায়ুন কবির 2023 সালে মুখ খুলেছিলেন, এখন দেখতে পাচ্ছি দল শেষ হয়ে যাচ্ছে বলে ভয়ে, এতদিন যাদের ভয় ছিল তারা মুখ খুলছেন এখন। দেখুন, আজকের দিনে যারা মুখ খুলছে তাদের এই মুখ খোলাটা অত্যন্ত মূর্খামি এবং তাদের সেলফ ইন্টারেস্টে তারা করছে। কোনো মানুষ যখন পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক, তার যে সত্তা, তার যে বোধ, তার যে জ্ঞান, সেটা যদি সে সঠিক সময়ে প্রেজেন্ট না করে, তাহলে পরে যখন ভোটে যায়, যখন সেটাকে তার অস্তিত্ব সংকটে পড়ে, তখন তার সমালোচনা করা বা তার বিরোধিতা করা, ওটা মূর্খামি ছাড়া আর কিছু। কারণ আজকে যারা 20-22 জন সাংসদ, 58-60 জন 62 জন বিধায়ক, এদের এই বোধ জ্ঞান কোথায় ছিল? তারা সেদিনকে ভোটের আগে পর্যন্ত 27শে এপ্রিল বিকেল 5টা অবধি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা মমতা ব্যানার্জির গুণগান গিয়েছে, অভিষেক ব্যানার্জির পক্ষে কথা বলেছে। যখন 4ঠা মে দুপুরবেলার পরে যখন তারা অস্তিত্ব সংকটে বা সত্তাহীন হয়েছে বা ক্ষমতাচ্যুত হয়েছে, তখন তাদের বোধের উপলব্ধি ঘটছে বা তারা এখন বড় বড় কথা বলছে। এনারা 2 বছরে 3 বছরে কেন বলেন? আমি স্পেসিফিক ডেট দিয়ে বলছি আপনাকে। কালীঘাটে একটা মিটিং হয়েছিল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি, ফিয়াদ হাকিম,
সবার উপস্থিতিতে 372 জনের মিটিং, আমি প্রোটেস্ট করেছিলাম এই সিস্টেমের বিরুদ্ধে। আমাকে সেই বক্তব্য থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। অভিষেক ডাইরেক্ট আমাকে সেই বক্তব্য না বলার জন্য চাপ সৃষ্টি করেছিল, আমি কিন্তু থেমে যাইনি। আচ্ছা, এই দুদিনে আসা একজন ছেলে যার কোনো রাজনৈতিক এক্সপিরিয়েন্স নেই, সে আপনাকে থামিয়েছিল? বললাম তো, আমি তো থামাবার পাত্র নই। আমি সেদিন বলেছিলাম এসব আমি মানতে পারি না, মানব না। বা সে যাদের অ্যাপয়েন্ট করেছিল তারা শুধু আজকে কুচবিহার থেকে কাকদ্বীপ গোটা রাজ্যে শুধু টাকা তোলা দুর্নীতির কথা আজকে উঠছে, কিন্তু তখন কেন এই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল বা তার কার্যকলাপে কোনো সমালোচনা করেনি, কোনো বিরোধিতা করেনি, তারা আমি বলবো যে ডাইরেক্ট ইনডাইরেক্ট তারাও ইনভলভ ছিল, তাদের পার্সোনাল ইন্টারেস্ট। আপনাকেও চাপে ফেলা আমার হতো? সঙ্গে তাদের পার্থক্য ওই জায়গায়, আমি মাথা নত করি। আপনাকে চাপে ফেলা হতো? নিশ্চয়ই, অনেক বলা হয়েছে, কিন্তু আমি পিছাবার পাত্র নই। আমি কোনো ইলিগেল কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে থাকি না, বা কোনো অনৈতিক কাজের মধ্যে থাকি না, বা কেউ অনৈতিকভাবে আমাকে কোনো চাপ সৃষ্টি করে বা প্রেশার সৃষ্টি করে আমাকে পিছু হটাতে পারেনি, আগামী দিনেও পারবে না। আচ্ছা, 2022 সালে এনসিপিআই বলে একটা স্বাধীন দল ছিল রাজ্যে, সেখানে দেখা গেল রাতারাতি 20 জন সাংসদ একদম ট্রান্সফার হয়ে চলে এলেন। এই দলের কোনো অস্তিত্ব আছে ভারতবর্ষের? বাংলাতে বলুন আর ত্রিপুরাতে বলুন, এদের দলের যারা কর্ণধার তাদের কেউ হাওড়াতে বসবাস করে, কেউ ত্রিপুরায় থাকে। দলটা রেজিস্ট্রেশন হয়েছে 2022 সালে, সাবমিশন হয়েছিল 23 সালে হয়েছে। আমার দল যেমন 2025 সালের 31 ডিসেম্বর রেজিস্ট্রেশন, আর আমি সিম্বল পেয়েছি 2026 সালের 24 মার্চ। নির্বাচনে অংশগ্রহণ করেছি, অন্তত 2টো সিট জিতে এসেছি। ওরা ত্রিপুরাতে 2টো সিটে লড়াই করেছিল গত 2 বছর আগে, 2টোতেই সিকিউরিটি ফরফিট হয়েছে। সেই দলের, এটা বিজেপি ডাইরেক্ট এদেরকে না গ্রহণ করে, কারণ আরএসএসের এবং পুরনো বিজেপির নেতাদের প্রচণ্ড চাপ আছে। কাজেই যেটা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যে মিটিং হয়েছে, এদের ইচ্ছা ছিল ডাইরেক্ট এরা মানে এনডিএতে প্রবেশ করবে বা আলাদা ব্লকে বসবে। সেটা সম্ভব না, টেকনিক্যালি অনেক বিষয় আছে যেখানে কোর্ট হয়ে যেতে পারে, কোর্টে গেলে এদের অস্তিত্ব আরও বেশি সংকটময় হবে। তার জন্য তারা একটা অস্তিত্বহীন একটি রাজনৈতিক দল, যার রেকগনিশন নেই, কিছু নেই, সেই দলে কনভার্ট হয়েছে। বকলমেরা বিজেপির তাবেদারি করবে। আগে যোগাযোগ করা হয়েছে 2022-এ যখন পার্টিটা খুললেন, তখন অন্যান্য দল থেকে আমরা এনডিএর সাথে ছিলাম, পরবর্তীতে এনডিএর সাথে ছিলাম। স্টেট থেকে কেউ যোগাযোগ করেছে, তৃণমূল, কংগ্রেস বা না, বর্তমানে যারা রয়েছে? আমি থাকাকালীন তারপরে আর কিছু তারপর তো এখন যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। এই যে ইলেকশন ছাড়া রাতারাতি 20 জন সাংসদ যোগদান করলো, নিশ্চয়ই তারা সব ব্যবস্থা করেই করেছে। যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন তিনিই বলতে পারবেন এটা। তৈরিটা তো আপনার হাত দিয়ে হয়েছিল, সেখানে খুশি হচ্ছে না যে রাতারাতি 20 জন সাংসদ পেয়ে গেল? এত ভালো লাগছে, একটা পার্টি বড় জায়গায় যাচ্ছে, ভালোই লাগছে। আগামী দিনে এইসব ব্যক্তি কি সংসদীয় রাজনীতিতে কি অ্যাসেম্বলিতে, মানে পরিষদীয় রাজনীতিতে, কোনো জায়গায় এদের অস্তিত্ব আগামী দিনে থাকবে না। আপনাকে আমি হুমায়ুন, তো আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি হয়তো দল চেঞ্জ করেছেন, তাও বিজেপি, তৃণমূলের এবং বিজেপির বেশ কিছু বিধায়কের সাথে আপনার সুসম্পর্ক রয়েছে। এবার এই তৃণমূল দলের যারা এখন বিরোধী দলনেতাকে নিয়ে বিধানসভার মধ্যে রয়েছেন, তাদের মধ্যে অনেক সংখ্যালঘু নেতৃত্ব রয়েছেন যারা চান যে সংখ্যালঘুদের উন্নতি হোক। তারা কি যোগাযোগ করেছে আপনার সাথে আপনার দলে যোগদান করার জন্য? তারা নিজেদেরই উন্নতি করতে পারে না, তারা আবার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতি নিয়ে কী ভাববে? তারা নিজেদের উন্নতি কী করে হয় সেটা যে জানে না, তাদের সঙ্গে আমি এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট করি না, বা এই ধরনের কোনো প্রত্যাশা আমি করি না। যারা নিজেদের উন্নয়ন করতে পারে না, তারা আবার গোটা সম্প্রদায়, গোটা কমের কি সাজেস্ট রাখবে বা কি করবে? যোগাযোগ করেছিল আপনার দলে? যোগাযোগ অনেকের সাথে আছে না, যোগদান করার জন্য যোগাযোগ করেছিল? আমি এদের এই ফেগলো পার্টিদের নিয়ে দল করব না। মানে যোগাযোগ আমার করেছিল? দল আম আদমি পার্টি মানুষের জন্য কাজ করবে, মানুষ তাদের ভালোবাসবে, এটাই আমি চাই। আমি এই 2 নম্বরই লোক যারা নিজেদের সেলফ ইন্টারেস্টে চলে, তাদের মতো লোককে আমি কোনো অ্যাপোজই করব না।
মানে আপনি আমার মানে হুমায়ুন দা যোগাযোগ করেছিল ভেতরে ভেতরে? বললাম তো এসব লোক আপনি তো হাসছেন, মানে বলেই এইসব দিচ্ছেন। লোকদের নিয়ে যত কথা কম বলা যায় সেটাই। আপনি কি দূরত্ব বজায় রাখছেন এই বিরোধী দল যারা রয়েছে বিধানসভার বিধানসভাতে? ভিতরে তো দূরত্ব বজায় রাখা যাবে না, সেটা সহ্য মানে বিধানসভার ডেকোরামের মধ্যে থেকে সবার সঙ্গে কথা বলতে হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু পলিটিক্যালি এদের কোনো গুরুত্ব আমার কাছে নেই, আমার পার্টির কাছেও নেই। আমি আমার পার্টির যে চেয়ারম্যান, আমি এটার কাছেও এদের কোনো পলিটিক্যাল কোনো গুরুত্ব আমার কাছে অন্তত পক্ষে নেই। ধন্যবাদ। হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনের আগে বেরিয়ে নতুন দল তৈরি করেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূল কংগ্রেস নামক এই দলটা ভোটের পর বিনাশ হয়ে যাবে, এবং এই রাজনৈতিক জ্যোতিষী বলা যেতে পারে হুমায়ুন কবিরকে। সেই হুমায়ুন কবিরের ভবিষ্যৎবাণী কোথাও গিয়ে অক্ষরে অক্ষরে আজকে সত্য হচ্ছে, এবং তার মাঝে হুমায়ুন কবিরের সাথে এই যে সাক্ষাৎকার থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এলো। তিনি হাসি মুখে কার্যত স্বীকার করলেন এই যে বিরোধী দল হিসেবে বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরেছে, সেই ভাঙনের মধ্যে বিক্ষুব্ধ যে তৃণমূল বিধায়করা রয়েছেন তারা ভেতরে ভেতরে যোগাযোগ করছেন হুমায়ুন কবিরের সাথে। যে সংখ্যালঘু বিধায়করা রয়েছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়কের তালিকায়, তারা নিজেদের উন্নয়নের স্বার্থে এবং সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে হুমায়ুন কবিরের হাত ধরতে চাইছেন, তার দলে যোগদান করতে চাইছেন। কার্যত এই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির সরাসরিভাবে না বললেও তার যে হাসি মুখ এবং যেভাবে তিনি প্রশ্নের ব্যাখ্যা করলেন তাতে এতটা স্পষ্ট, বিধানসভার মধ্যে বিজেপির যে দল রয়েছে সেই দল ছাড়াও তৃণমূল কংগ্রেসের যে ক্ষুব্ধ বিধায়করা রয়েছেন তারা ভেতরে ভেতরে অন্যান্য দলে যোগদান করার জন্য ভাবছেন। বিজেপির তরফ থেকে ইতিমধ্যে বলাই হয়েছে তৃণমূলের থেকে যারা আসবেন তাদের জন্য দরজা বন্ধ রয়েছে, ফলত তাদের হাতে খোলা রয়েছে আইএসএফ, হুমায়ুন কবিরের দল, তাদের হাতে খোলা রয়েছে সিপিআইএম। যদিও সিপিআইএমের যে ভবিষ্যৎ রয়েছে বাংলায় সেটার দিকে মাথায় রেখে এই বিক্ষুব্ধ তৃণমূল থেকে কোনো বিধায়ক সাহস নিয়ে সিপিআইএমে যোগদান করবেন না। হাতে রইল আইএসএফ এবং হুমায়ুন কবিরের জেইউপি। সেই দুটি দলে সংখ্যালঘু যে বিধায়করা রয়েছেন তারা যোগদান করছেন, ঠিক এমনটাই ইঙ্গিত দিলেন হুমায়ুন কবির। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।